স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। কথা শেষ করে ভাবলেশীন ভঙ্গিমায় ঠোঁট উল্টালো মাহিন। মাহিনের কথায় কিঞ্চিত ইতস্তত হয়ে নাক দাবিয়ে নিজের শরীরের গন্ধ নিল ঈশানী। পুরুষালী ক্লোনের মাদকীয় এক সুঘ্রাণ, তবে এটা ঈশানীর নয়, এরিসের। তখন এরিস বেশ কয়েকবার নিজের বাহুতে আবদ্ধ করেছিল ঈশানীকে। মনের মাঝে হাজার ক্রোশের দূরত্ব থাকলেও দুজনার মাঝে বাহ্যিক দূরত্ব ছিল না খুব একটা। চার তরুণ ঈশানীর সর্বাঙ্গ জুড়ে এখন লেপ্টে আছে অপ্রিয় পুরুষের শরীর থেকে নির্গত মাদকীয় সেই সুঘ্রাণ। সব কিছুতে এরিস কেন যেন নির্দয় মানুষটাকে অতীত হিসেবে চিরিয়ে রাখা সম্ভব হচ্ছে না আর। ভাগ্যক্রমে দুঃসহ স্মৃতির গণ্ডি পেরিয়ে বারংবার ঝরে যাচ্ছে বর্তমানে। বৃতৃষ্ণায় চির বেরিয়ে উঠল ঈশানীর ভারী মস্তিষ্ক। তখনই নতুন উদ্যমে বলতে আরম্ভ করলো মাহিন। ইউনো, মানুষের টেস্ট ব্যাড অনেকাংশে নির্ভর করে তাদের পারফিউমের উপর। অ্যান্ড আই থিঙ্ক ইউ লাইক ওয়াইল্ড ম্যান। না মানে আপনার ফ্র্যাগ্রেন্স তো তাই বলে। সঙ্গে সঙ্গে ভ্রু উচাল ঈশানী। খানিক অপ্রস্তুত হয়ে তেতো গলায় বলল, আপনি যা ভাবছেন তেমন কিছুই নয়। এটা শুধুই একটা কোইন্সিডেন্ট ছিল মাত্র। কথার জোয়ারে লাগাম টানলো মাহিন। ঈশানী দাঁড়ালো না আর, কিঞ্চিত বিরক্ত হয়ে পায়ের গতি বাড়ালো সে। রমণীর নাসুক গতিতে পা মেলালো মাহিন। প্রসঙ্গ পাল্টে বলল, আপনি খুব কম কথা বলেন মনে হচ্ছে। ঠিকই ধরেছেন। কাটকাট জবাব এলো উপাস থেকে। পরপরই হাঁটার গতি স্থির করে দাঁড়িয়ে পড়ল ঈশানী। ভুতুরে দুর্গের ন্যায় স্থবির দাঁড়িয়ে থাকা পেছনের পুরনো বাড়িটাকে ইশারা করে বলল, এটাই আমার বাড়ি। এতটা পথ এগিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি ফিরে যেতে পারবেন তো? শিওর। ছোট্ট জবাবে এই পর্যায়ে কথার ইতি টানল মাহি। চোখের পলকে তাকে ধাতস্থ করে গেট ছাড়িয়ে বাড়ির লনে প্রবেশ করে ঈশানী। তখনই পিছু ডাকলো যুবক। জিভের ডগায় আলতো ঠোঁট ভিজিয়ে জানালো, আঁচলের সঙ্গে কিছু একটা আটকে আছে আপনার। নিগুড় নয়নে আঁচলের পানি চাইল ঈশানী। রঙিন সুতোয় জুৎসই আটকে থাকা ব্রেসলেটটাতে অহেতুক হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি। সন্তুষ্টির ছিটে ফোঁটা নেই মাহিনের মাঝে। অযাচিত কারণবশত ভেতর ভেতর হাঁসফাঁস করছে ছেলেটা। এক পর্যায়ে সংকোচের ইতি টেনে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মেয়েটাকে। ফের ঘুরে দাঁড়ালো ঈশানী, শুধালো, কিছু বলবেন? তোমার না মানে আপনার নামটা জানতে পারি? বড্ড ভীরু শোনালো মাহিনের কণ্ঠস্বর। ইতস্ততায় ঠাসা। ঈশানী। ঈশানী তো কর্নিয়া। ভদ্রতার খাতিরে আনমনে প্রত্যুত্তর করে তাড়াহুড়ো বাড়িতে চলে গেল ঈশানী। নামটা শোনা মাত্রই হতচকিত হলো মাহিনীর দুনয়ন। অযাচিত ভাবনায় বুঁদ হয়ে একাই বিড়বিড়ালো সে, এটা সেই মেয়েটা না তো? অলি শিট। রাত তখন গভীর। বিস্তৃত সমুদ্র তট থেকে অচিরেই ভেসে আসছে উর্মিমালার ভয়াল গর্জন। সমগ্র ইনানি জুড়ে বিরাজ করছে ভয়াবহ নিস্তব্ধতা। রিসর্টের সব কটা জানালার কাচ নামানো, চারদিকে হিমেল হাওয়ায় অসহনীয় উৎপীড়ন। রাতের অন্তিম নৃশংসতার ইতি টেনে মাত্রই কক্ষে প্রবেশ করেছে এরিস। হাতে রক্তরঞ্জিত ধারালো কুঠার। দুহাত পেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে তরতাজা রক্তস্রোত। উজ্জ্বল কঠিন মুখমণ্ডল থেকে শুরু করে সমগ্র শরীর জুড়ে চপচপে তাজা রক্তের নিদারুণ অস্তিত্ব। পরের দিন প্রথম প্রহরেই যে কক্সবাজারে কোনো এক অজ্ঞাত মানবের বিভৎস লাশের সন্ধান পাওয়া যাবে, সেই ধারণা সুস্পষ্ট, কিন্তু কার? কিয়ৎক্ষণ সময় নিয়ে চোখ বুজে গভীর শ্বাস টানল এরে। শতপর ভেতরের আহত বাতাসটুকু নির্বিকারে বের করে অদূরে ছুঁড়ে মারল হাতের রক্তাক্ত মারণাস্ত্রটি। পরপর শরীর থেকে টেনে টেনে খুলতে লাগলো রক্তে ভেজা শার্ট, স্যান্ডো গেঞ্জি, সব কিছু। রক্তসিক্ত কাপড়গুলো মেঝেতে ফেলে সাফের বিছানায় গা এলিয়ে দিল ইরিশ। শটান হয়ে নয়, বরং পায়ের অংশ এখন মেঝেতে ছুঁই ছুঁই ইরিশের। সেভাবেই ভয়াল নিস্তব্ধতায় কেটে গেল বেশ কিছু প্রহর। এক পর্যায়ে অসহনীয় এই নীরবতার রীতি টানল মাফিয়া বস। ফোনের পাওয়ার অন করে বিনা বাক্যে ডায়াল করলো কাউকে। রিং হওয়ার সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করলো অপর পক্ষ।
ঘুম ঘুম ভারী আওয়াজে বলল, ইজ এনিথিং রং আরিশ? ইয়েস। 3 অক্ষরের ক্ষুদ্র শব্দটি শ্রবণেন্দ্রিয় ভেদ করে শোয়া ছেড়ে হকচকিয়ে উঠে বসল তুষার। ঘুমের কুষ্টির চুলোয় দিয়ে উদ্বিগ্ন স্বরে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড? আমি সাকুরাকে দেখতে চাই রাইট নাও। দ্বিধাহীন নির্বিকার জবাব এরিসের। এরিসের জবাব শুনে অবাকের চরম সীমানায় পৌঁছালো তুষার। অবিশ্বাস্য গলায় বলল, আর ইউ ইনসেন আরিশ? নো আই এম নট। তাহলে এত রাতে সাকুরাকে কেন করছেন? আমরা বিডিতে আছি, ভুলে গেলেন? এখানে চেরি ব্লসম কোথায় পাবো? তুষারের জুৎসই হেয়ালিপনা মুহূর্তেই ধরে ফেলল এরিস। সহসা কথার পারদে গাম্ভীর্য টেনে বলল, আর ইউ কিডিং মি তুষার? জোরপূর্বক কেসে উঠল তুষার। গলার স্বর খাদে নামিয়ে অসহায়ের মতো বলল, এটা ঘুমানোর সময় আরিশ, এখন ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? না মানে সকালে তো। কথা শেষ করতে পারল না তুষার। আগেই মুখের উপরে বেপরোয়া বাক্য ছুড়ে মারল ইরিশ। আই ডোন্ট কেয়ার। একটা কথা বলি আরিশ, বলে ফেলো। মানুষ প্রেমে পড়লে তার আচার আচরণে একটু একটু হিরোদের বৈশিষ্ট্য প্রস্ফুট হয়, আর আপনি দিন দিন বিলীন হয়ে উঠছেন। তুষারের কথায় নির্বিঘ্নে ইরিশ কেবল শূন্য অভিব্যক্তিতে জানালো, আমার গল্পে ভিলেন আর হিরো দুইটাই আমি। এখানে থার্ড পার্টির কোনো চান্স নাই। মাঝরাতে নির্ঘুম ঈশানী। পুরো বাড়িতে একটা ঘরেই টিমটিম করে আলো জ্বলছে। এখন রাতটা বড্ড বিভীষিকাময়। একের পর এক দুর্ঘটনা ঈশানীর সাথে ঘটেই গেল। শুধু চোখের সামনে এত এত কাহিনী ঘটার পরে বাড়িতে ফিরে রোকেয়া বেগমের অনর্গল তিক্ত ভর্ৎসনা। সব মিলিয়ে দু চোখ হারিয়েছে ঘুমের ক্লেশ। রুমে ফিরে ঘন্টা খানিক একাধারে চোখের জল বিসর্জন দিয়ে অবশেষে গোসলে ঢুকেছে বিষাদিনী। শরীরটা ভিজিয়ে এলে ঘুমের যদি দয়া হয় মোটে। এরই মাঝে খোলা জানালা ভেদ করলো সুঠাম দেহি বলিষ্ঠ এক অবয়ব। ওভারসাইজ কালো হুডি, বেসবল ক্যাপ আর মাস্কের অন্তরালে আগাগোড়া মোড়ানো সে। হুডিটার বুকের কাছে চেনটা খানিক খোলা, যার দরুন গৌর বর্ণের ঢেউ খেলানো বক্ষদেশ স্পষ্ট দৃশ্যমান। রুমে প্রবেশের পর রয়ে শয়ে এদিকে ওদিকে নির্লিপ্তে চোখ ঘোরালো সে। চোখে মুখে দ্বিধাহীন নির্জীবতা, যেন রুমের মালকিন আদতে কোথায় আছে তা অবগত সে। সহসা একটু একটু করে সামনে এগুলো অশরীরীর ন্যায় যান্ত্রিক পদযুগল। ভেতরের দিকে কয়েক কদম এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সুপরিচিত ভ্যানিলার মোহিত সুবাসের এক তরঙ্গোচ্ছ্বাস খেলে গেল আগন্তুকের সমগ্র অস্তিত্ব জুড়ে। মাস্কের আড়াল থেকে বিমোহিত শ্বাস টেনে সেই সুঘ্রাণটুকু আহরণ করল আগন্তুক। পরপরই দৃষ্টি স্থাপিত হলো মিনি ক্যাবিনেটের উপর সাজিয়ে রাখা একগুচ্ছ রাঙা গোলাপে। তৎক্ষণাৎ চোখের আবহ বদলে গেল মানবের। চিরাচরিত কঠোর পাশবিক রূপ ধারণ করলো সেগুলো। মাফিয়া বসের হৃদয়হীন সত্তারা মুহূর্তেই জাগ্রত হলো অস্তিত্বে। অগত্যা দাপুটে কদমে ফুলগুলোর দিকে এগিয়ে গেল ইরিশ। অতঃপর এক ঝটকায় সবগুলো ফুল মেঝেতে ছুঁড়ে ফেলে সেগুলোকে বুটের নিচে পিষতে লাগলো অহর্নিশ, যেন এগুলো ফুল নয়, এরিসের চিরস্থায়ী শত্রুদের চিতিয়ে দেওয়া প্রশস্ত বুক। নিজের কাজে অবিরত এরিস। এরই মাঝে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ঈশানী। ঘুমানোর জন্য জুৎসই একটা ফিনফিনে টি শার্ট আর ট্রাউজার পরে তোয়ালের সাহায্যে মাথা মুছতে মুছতে সামনে এগোচ্ছিল মেয়েটা। তবে রুমের মধ্যে অকস্মাতে কালো অবয়বের স্পষ্ট উপস্থিতি লক্ষ্য করে মুহূর্তেই হৃদযন্ত্র থমকে গেল ঈশানীর। আচানক ঘটনায় অন্তরাত্মা ধরফর করে উঠল তৎক্ষণাৎ। কণ্ঠনালীর শব্দ রোধ করে রেখেছে পরাশক্তি। দিশেহারা হয়ে ঘর কাঁপিয়ে চিৎকার দেওয়ার প্রয়াস চালালো মেয়েটা, কিন্তু সেসবের সুযোগ দিল না ইরিশ। ভয়ার্ত নিগুড়ো চিৎকার কণ্ঠনালী ভেদ করার আগেই দ্রুত এসে ছো মেরে ঈশানীর মুখ চেপে ধরল মাফিয়া বস। কঠোর বাধা প্রদান করে মুখ দিয়ে উচ্চারণ করলো বেনামি শব্দবান। থমকালো ঈশানী। জল জলে পাথর খচিত আইব্রো পিরিয়ডসটা দৃশ্যগত হতেই দু নয়নে উদ্ভাসিত হলো দ্বিগুণ আতঙ্ক। তৎক্ষণাৎ কম্পিত স্বরে আওয়াজ করলো মেয়েটা, আপনি? আমি। মাস্কের আড়াল থেকে ভেসে এলো পরিচিত হাস্কি স্বর।
এখানে কি চাই? তোমার কি মনে হয় কি চাই আমার? দেখুন, একদম ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না। এটা আমার বাড়ি। এখান থেকে আমাকে অপহরণ করা এতটা সহজ নয়। মার ঠ্যাং ভেঙে রেখে দেবে একদম। মেয়েটার ভীতিগ্রস্ত কথায় নিঃশব্দে ফিচেল হাসল ইরিশ, পরপরই বলে উঠল, আচ্ছা, তুমি প্রতিদিন রাতের বেলায় শাওয়ার কেন না বলো তো? আর সবসময় এখানে বসে কেন চেঞ্জ করতে হবে তোমায়? আমার জায়গায় অন্য কেউ হলে তার ঠিক কি ধরনের শাস্তি হতো সেটা ভাবলেই নিজের উপর নিজেরই আতঙ্ক ধরে যায় আমার। শেষ কথাগুলো ঠিকঠাক বোধগম্য না হলে প্রথম কয়েকটা বাক্যে হতবিহ্বল হয়ে পড়ে ঈশানী। প্রবল দুশ্চিন্তায় আপনা আপনি ফাঁক হয়ে যায় ফিনফিনে কোমল ওষ্ঠাধর। অজান্তেই মুখের উপর এক হাত রেখে ধপ করে খাটের উপর বসে পড়ল মেয়েটা। অবিশ্বাস্য নয়ন জোড়া ইরিশের অভিব্যক্তিহীন শূন্য চোখে তাক করে সবেগে বলে উঠল, আপনিই তাহলে স্টকার? এতদিন ধরে আপনিই আমায় এভাবে? বাক্য সম্পূর্ণ করতে পারল না ঈশানী। কুণ্ঠায় মাথা নমিত করে দুহাত আড়াআড়ি ভাঁজ করে রাখল বুকের উপর। উদ্বিগ্নতা বোধগম্য হতেই গ্রীবা বাঁকালো ইরিশ। মেয়েটার পানি খানিক ঝুঁকে মুখের সংস্পর্শে মুখ নিয়ে বলল, Your smell is like mine. মোটেই না। চট করেই ইরিশের কথায় আপত্তি প্রকাশ করে ঈশানী। ঘোর অসম্মতি জানিয়ে বলে, খুব ভালো মতো গোসল সেরেছি আমি। এখন মোটেই সেটা নয়। ঠোঁট পাকালো ইরিশ। ধূসর বাদামি চোখের তীক্ষ্ণতা ধরে রেখে হাসকি গলায় বলল, That means before shower your smell was actually like mine. না। ঈশানীর ছেলে মানুষে আপত্তিকর আওয়াজ বড্ড আদুরে শোনালো। ইরিশ আর তর্ক এগুলো না, নৈশব্দে পা বাড়ালো জানলার অভিমুখে। এভাবে রাতের বেলা জানালা ডিঙিয়ে অবিবাহিত একটা মেয়ের ঘরে ঢুকেছেন। আপনার সত্যি মনুষ্যত্ব নেই একদম। পেছন থেকে কর্কশ বাক্য ছুড়ল ঈশানী। রমণীর আওয়াজে গতি স্থির করলো মাফিয়া বস। পেছনে না ঘুরেই জবাব দিল, ঠিকই বলেছো তুমি। You deserve better. But you have no option. তাই সব অহেতুক চিন্তা বাদ দিয়ে নিশ্চিন্তে ঘুমাও। কথা শেষ করে চোখের পলকে জানালা ডিঙিয়ে উধাও হয়ে গেল প্লাটিপিস্ট। নিষ্প্রভ দর্শনে সেদিকে চেয়ে ব্যথাতুর হেসে সদক্তি করে বিড়বিড়ালো ঈশানী, নিশ্চিন্ত। আপনি থাকতে দিলেন তো? ঈশানী ইরিশের কথোপকথনের বেশ কয়েক ঘন্টা পূর্বে কক্সবাজার ইনানি বিচের সবচেয়ে নিকটে এক ছত্র মালিকানাধীন যে রিসর্টটি রয়েছে, নাম ব্ল্যাক হোল। অদ্ভুত নামের এই রিসর্টটি পুরোপুরি রেস্ট্রিক্টেড। ভিতরে থেকে বাইরে কিংবা বাইরে থেকে ভিতরে মানুষ ঠিক কিভাবে যাতায়াত করে সে বিষয়ে অজ্ঞাত জনসাধারণ। কারণ পুরো রিসর্টটা বেষ্টন করে আছে প্রশস্ত কংক্রিটের সুদীর্ঘ প্রাচীর। প্রাচীরের চারিদিকে কোনো গেট কিংবা এক্সিটার উপস্থিতি নেই। অগত্যা এই কালো রঙের সুউচ্চ ভিলাটি সর্বসাকল্যে রহস্যজনকের প্রাণকেন্দ্র। কেবল দূর থেকে গভীর দৃষ্টিপাত করলে ধোঁয়াশার মতো দৃশ্যগত হয় পাহাড়ের চূড়ায় মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা কালো ক্রিস্টাল পাথর খচিত একটা বিশালাকার দুর্গ। বাইরের দিকটা সূর্যের আলোয় ঝলমল করে সারাক্ষণ, যেন জাদুকরী সম্রাটের অন্তর্নিহিত মায়াজাল। রাত হলে অস্তিত্ব বিলীন হয় তমসায়, হারিয়ে যায় ঝলমলে আভা। ক্রিস্টাল খচিত এই মায়া দুর্গের অভ্যন্তরে আলো জ্বলছে এখন। মোম নরম আলোতে চমৎকার ঝিল দিচ্ছে ব্ল্যাক হোলের প্রতিটি দেওয়াল। বিস্তার হল রুমের রাজকীয় ডিভানে গা ছড়িয়ে বসে আছে মাফিয়া বস। একপাশে গ্যাংস্টার তুষারের শটান অবস্থান, সামনে দাঁড়ানো সুরক্ষা কর্মীটির অনুনয়ে দৃষ্টি। মাফিয়া বসের গভীর দৃষ্টির অনলে ক্রমশ ধরাশায়ী সে। ইরিশের মুখাবয়বে ভর করেছে রক্তিম তেজস্ক্রিয়তা। পিয়াজ করানো ধূসর বাদামি নেত্র গহ্বরে ধ্বংসের অভিলাষ। চারিপাশে পিনপতন নীরবতা। শরীর শিউরানো এই ভয়াবহ নিস্তব্ধতার অবসান ঘটাল তুষার। থমথমে গলায় লোকটার উদ্দেশ্যে ছুড়ল তীর্যক বাক্যবান, তুমি বলতে চাইছো মিস ব্লু আইটকে যে লোকটা হ্যারেস করেছে সে রংধনু গ্রুপের চেয়ারম্যান অ্যাপোলো খান? তারও স্বরে মাথা ঝাঁকালো লোকটা। কুণ্ঠিত স্বরে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। জি বস,
গত সপ্তাহে সপরিবারে ভ্যাকেশনে এসেছে অ্যাপোলো খান। ওনার পরিবার 2 দিন আগেই ঢাকা ফিরছে, কিন্তু কোনো একটা মিটিংয়ের জন্য নাকি এখনও রয়্যাল টিউলিপে অবস্থান করছে উনি। অ্যাপোলো খান আমার সম্পদে হাত বাড়ালো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, তাই তো? মুখশ্রী জুড়ে আগ্নেয়গিরির দাবানল, অথচ বরফের মতোই শীতল অভিব্যক্তি। এরিসের কথায় হৃদযন্ত্র ছলকে উঠল লোকটার। তৎক্ষণাৎ নতজানু হয়ে শরীরের ভার ছাড়লো হাঁটুতে, গলা খাদে নামিয়ে কাকুতির স্বরে বলল, না বস, এমনটা নয়। প্রতিদিনের মতোই আমি অনুকরণ করে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওই ঘটনার সময় আমি পৌঁছানোর আগে ওখানে অন্য একজন চলে আসে, আর তারপর সঙ্গে করে। গার্ডটার বাক্য শেষ হওয়ার আগেই অকস্মাৎ শর্ট গান লোড করে ফেললো ইরিশ। নির্বিকারে তাক করালো সেটি গার্ডের ললাট পটে। আতঙ্কে ধরফরিয়ে উঠল লোকটা। বিন্দু বিন্দু ঘামে মুহূর্তেই সিক্ত হলো ছিপছিপে মুখমণ্ডল। তবে ট্রিগার প্রেস করার আগেই জোর গলায় বাঁধ সাধল তুষার। কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা ধরে রেখে বলল, কি করছেন আরিশ? এটা বিডি, এখানে ওপেন ফায়ারিং এলাও না। তুষারের কথায় ধীর গতিতে শটগান নামিয়ে নিল ইরিশ। এর পর মুহূর্তেই শিকারি হায়নার ন্যায় দেওয়ালে আড়াআড়ি লাগোয়া ধারালো কুঠারটা ছুঁড়ে মেরে নিয়ে এক কষাঘাতে ধর থেকে মস্তক আলাদা করে ফেলল লোকটার। অকস্মাৎ রক্তের হলকা ছিটকে এলো তুষারের সমগ্র শরীরে। রক্তের ঈষৎ নোনতার সাথে ভরে উঠল মুখগহ্বর। বিনা বাক্যে হাতের পিঠের সাহায্যে রক্তটুকু মোছার প্রয়াস চালালো তুষার। আপন কাজে অবিরত থেকে অস্থির হয়ে বলল, কি করলেন এটা? মিস ব্লু আইট কার সঙ্গে গিয়েছিল সেটাই তো জানা হলো না। ক্রোধের তাড়নায় কাঁপছে ইরিশ। মুখশ্রী জুড়ে ইরিশের তাজা রক্তের নিদারুণ উপস্থিতি। মোছার প্রয়োজন বোধ করলো না, গভীর গলায় বলল, ধার ঠিকঠাক আছে কিনা সেটাই চেক করে নিলাম। তাই বলে এভাবে নিজে স্পাইকে? বাক্য সম্পূর্ণ করতে পারল না তুষার। আগেই দাঁতে দাঁত পিষে বিড়বিড়ালো মাফিয়া। সাম বাস্টার টাচড মাই গার্ল। আর ও এখানে আমাকে সেই গল্প শোনাচ্ছে। সান অফ আ বিচ। কথা শেষ করে সদুক্তিতে হাঁটা ধরল ইরিশ। তৎক্ষণাৎ পিছু ডাকল তুষার। ব্যতিগ্রস্ত হয়ে শুধালো, কোথায় যাচ্ছেন? এদিক ওদিকে ঘাড় ঘুরিয়ে রক্তসিক্ত কুঠারটা চোখের সামনে তাক করালো ইরিশ। বলল, এটার যথাযথ ব্যবহার সম্পূর্ণ করতে। কেসটা আমি হ্যান্ডেল করছি। এটা বিডি, আপনাকে হাইট থাকতে হবে। তুষারের কথা অগ্রাহ্য করে ঠোঁট বাঁকিয়ে শ্লেষ হাসল ইরিশ। সম্মুখে অগ্রসর হয়ে লম্বা পা ফেলে এগিয়ে যেতে যেতে বলল, আমি মরিচিকা তুষার, আর মরিচিকাকে আগ্রাসন করা মানুষের সাধ্য নয়। মুহূর্তেই এলিভেটর ধরে ধ্বংসলীলায় মত্ত হতে চলে গেল ইরিশ। তুষার দাঁড়িয়ে রইল একইভাবে, যেন শ্বাস প্রশ্বাসে অবিচল এক জীবন্ত মূর্তি মানব। রক্তাক্ত চেহারায় তার উদ্বিগ্নতার ছাপ। দু চোখ ভার করা দুশ্চিন্তারা গ্রাস করেছে ওকে। গভীর ভাবনায় বিভোর হয়ে আপনা আপনি ঠোঁট নাড়ালো তুষার। ভয়াল স্বরে বলে উঠল, মরিচিকা হয়ে চিনিগ্ধ চাকুরার জন্য কেন উন্মাদ হলেন আরিশ? আপনি যে ধ্বংস কেন সৃষ্টিকে আলিঙ্গন করতে চাইছেন, এর পরিণতি নিয়ে সত্যি বিচলিত আমি। গভীর রাতে নেশায় যুবধবু অ্যাপোলো খান ভিআইপি বার কাউন্টার থেকে বেরিয়ে মাত্রই রাস্তা ধরেছে রিসর্টের। সব সময়ের মতো সঙ্গে দেহরক্ষী কিংবা ব্যক্তিগত সহকারী কেউই নেই তারা। মাঝরাতে একটু একান্তে আমোদ ফুর্তি করার জন্যই সকলকে নিজ হুকুমে বিদায় করেছেন তিনি। কিন্তু আফসোস, একটা মেয়েকে পেয়েও হাত ছাড়া করতে হলো। আফসোসের থেকে অবশ্য বিরক্তিটা বেশি লাগছে তার। ফলস্বরূপ অস্ফুট স্বরে হাঁটতে হাঁটতে বলতে লাগলেন অ্যাপোলো খান, আশ্চর্য যদি মেয়ে, এতগুলো টাকার লোভ দেখালাম তাও আসলো না। সুগার ড্যাডির মর্ম বুঝলো না, মূর্খ বাঙালি। ব্যাংক খুলে এতক্ষণে মেয়েদের লাইন লেগে যেত, আর আমি তাদের সবাইকে সুখের স্বর্গে ঘুরিয়ে আনতাম। নেশাগ্রস্ত গলায় কথাগুলো বলে আনমনে তৃপ্তির ঢোক গলাধকরণ করেন অ্যাপোলো খান। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে গম্ভীর রাশ ভারী আওয়াজ। স্বর্গ নয়, চল তোকে আজ নরক দেখাই। নেশার তোপে দোদুল্যমান পৃথিবী, নিয়ন্ত্রণহীন মস্তিষ্ক, তবু আধার থেকে ভেসে আসা কাট কাট আওয়াজে খানিক সচকিত হয়ে উঠলেন অ্যাপোলো। পিছনে না ঘুরেই টলতে টলতে অস্পষ্ট আওয়াজে জিজ্ঞেস করেন,
কে কথা বলে? তোর জম। পেছনের ঘোড়ার প্রয়োজন পড়ল না। আলো আধারে তির্যক জাদুকরি খেলায় রাস্তার মাঝে নিজ প্রতিবিম্বের পাশেই সত্য ভেসে উঠল কালো আলখাল্লা পরিহিত দীর্ঘদেহী এক অবয়ব। হাতে তার রক্তসিক্ত মারণাস্ত্র। চোখেতে নেশা কেটে গেল লোকটার। মুহূর্তেই চোখ দুটোতে ঘনীভূত হলো প্রবল আতঙ্কের ছাপ। কয়েকবার মাথায় ঝাঁকি মেরেও যখন ছায়াটা নড়ল না, গেল না, ঠিক তখনই শঙ্কিত চিত্তে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো প্রগাঢ় তমসার পানে। স্ট্রিট লাইটের মরচে ধরা আলোয় ঝাপসা অবয়ব ধীরে ধীরে স্পষ্ট হলো এবার। সরু কুঠারের হাতলটা হাতের মাঝে ঘোরাতে ঘোরাতে এদিকেই অগ্রসর হচ্ছে সে। যা দেখে অন্তরাত্মা ধরফর করে ওঠে অ্যাপোলো খানের। ভয়ার্ত কাঁপন ছড়িয়ে পড়ে সর্বাঙ্গে। প্রকম্পিত হাতে ব্লেজারের পকেট থেকে মোবাইল সংগ্রহের পায়তারা করেন তিনি। আশেপাশে তাকিয়ে অহেতুক ডেকে ওঠেন দেহরক্ষীদের। গার্ডস, অ্যাসিস্ট্যান্ট, কোথায় সব? পেছনে ঘুরে দেখ, কেউ নেই। এরিসের কথায় এবার পেছনে ঘুরল লোকটা। চারিদিকে শুধু নিস্তব্ধ আধার। অদূর থেকে ভেসে আসছে সামুদ্রিক ভয়াল গর্জন। এছাড়া প্রাণীকুলের অস্তিত্বহীনতায় খাক হয়ে আছে পুরো সীমানা। চারিদিকের এহেন নিস্তব্ধ প্রতিকূলতা অবলোকন করে দমে গেলেন অ্যাপোলো। তৎক্ষণাৎ জুৎসই ভয়ার্ত স্বর বেরিয়ে এলো তার পুরুষালী কণ্ঠনালী ভেদ করে। সত্যি তো কেউ নেই? বাঁচতে চাস? ফের হৃদয় কাঁপানো প্রশ্নবান। কুণ্ঠায় তাড়াহুড়ো হ্যাঁ সূচক মাথা নাড়ালো অ্যাপোলো খান, যেন ইরিশের হাতে জীবন্ত পুতুল সে। দৌড়া। দাঁতে দাঁত পিষে হুকুম করলো মাফিয়া বস। অকস্মাৎ শব্দটি বুঝে উঠতে সময় লাগলো ষাটোর্ধ লোকটার। ফলস্বরূপ স্থির দাঁড়িয়ে রইল সে। বাঁচতে চাইলে দৌড়া। পুনরাবৃত্তি ঘটল আদেশের। সঙ্গে সঙ্গে চোখ মুখ খিচে দিশাহীন হয়ে ছুট লাগালো লোকটা। তবে খুব বেশিক্ষণ স্থায়ী হলো না তারই বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। দৌড় লাগানোর পরপরই পেছন থেকে বিদ্যুৎ বেগে ছুটে আসা ধাতব কুঠারটা অকস্মাৎ শির দ্বারা ভেদ করল তার। শক্ত মেরুদণ্ডের প্রতিটি কোষ ভেঙে চুরে মারণাস্ত্র গিয়ে বিঁধল নমনীয় হৃৎপিণ্ডে। আচানক থমকে গেল দুরন্ত পা। আত্মা ফাটিয়ে চিৎকার করার সুযোগ হলো না আর। তার আগেই রোধ হলো শ্বাস প্রশ্বাস। ক্রমশ ভারী হয়ে এলো চোখের পাতা। ঠিক সে সময় পিঠে বিঁধে থাকা কুঠার সমেত লোকটাকে মাটি থেকে কয়েক হাত উপরে তুলে ফেলল ব্লাডি মনস্টার। শক্তির প্রয়োগে হাতটি গড়িয়ে এফোর ওফোর হলো হৃদযন্ত্র। জলধারার ন্যায় গড়িয়ে পড়া রক্তের স্রোতে ভিজে গেল তার সমগ্র শরীর। সেদিকে বিন্দুমাত্র পরোয়া না করে সত্য মৃত্যুবরণ করা লোকটার পানে চেয়ে হিস হিসালো মাফিয়া বস। একটা মাত্র দুর্বলতা আমার, সেদিকে কেন হাত বাড়াতে গেলেন চেয়ারম্যান সাহেব? খানিক অপ্রাসঙ্গিক নীরবতা। পরপরই কুঠারটা টান মেরে বের করে ভারী দীর্ঘশ্বাস ছড়ালো ইরিশ। এক ধাক্কায় লাশটাকে পাহাড়ের খাদ থেকে সোজা সাগরে ফেলে দিয়ে বলে উঠল, আপনার প্রয়াত আত্মার শান্তি কামনা করছি। সকালের মেঘমুক্ত আকাশে ঝুড়ো ঝুড়ো সোনালি রোদের ছটা খোলা জানালা ভেদ করে আগত বাসন্তিক হিমেল হাওয়ায় বুনো বকুলের সুঘ্রাণ। এখন ছুটির দিন, তাই বেশ বেলা করে ঘুম থেকে জেগেছে ঈশানী। সকালের আড়মোড়া ভেঙে বিছানা ছাড়তেই মস্তিষ্ক জুড়ে হামলে পড়ল একরাশ বিষণ্ণ স্মৃতি। আগের দিন রাতে ইরিশ এসেছিল এই ঘরে। বাতাসের তোড়ে ফেলে যাওয়া মাদকীয় পুরুষালী সুঘ্রাণ স্পষ্ট জানান দিচ্ছে। ইরিশের এমন হুটহাট দর্শনে ঈশানী যে ভয় পায় না তেমনটা নয়। ভয় না পেয়ে উপায় আছে। সে যে প্রলয়ঙ্কারী ঝোড়ো হাওয়া, যখনই উদয় হয় অনুভূতি থেকে শুরু করে চারিপাশের সব কিছু লণ্ড ভণ্ড করে রেখে তবেই চলে যায়। কিন্তু এখন ভয়ের চেয়ে কৌতূহল বেশি হয় ঈশানীর। না চাইতেও প্রশ্ন জাগে মনে, কে সে? এবার ফিরে আসে বারবার, কি উদ্দেশ্য তার? তবে হৃদয়হীন লোকটাকে নিয়ে এত ভাবার প্রয়োজন বোধ করে না ঈশানী। অগত্যা মনের প্রশ্ন মনেই রয়ে যায়। ভেতরের অযাচিত সব প্রশ্নের বহর আলগোছে চাপা দিয়ে সিঁড়ি ভেঙে তরতরিয়ে নিচে নেমে এলো ঈশানী। গায়ে চড়ানো ফিনফিনে টপ আর ট্রাউজার, এক পিঠ এলোমেলো চুল, ঘুমের ভারে ফুলে যাওয়া নিভু নিভু চোখ,
সব মিলিয়ে রাস্তার পাগলের মতোই অস্বাভাবিক লাগছে ওকে। এক দেখায় চিনে ওঠা মুশকিল। নিচে নেমে চারিদিকে নজর দিল না ঈশানী। আগেই ও সবটুকু মনোযোগ কেড়ে নিল টিভিতে অনবরত চলতে থাকা সকালের শিরোনাম। মাঝ সমুদ্রে ভেসে উঠেছে অজ্ঞাত ব্যক্তির ছিন্নভিন্ন লাশ। তদন্ত সাপেক্ষে জানা যায় তিনি আর কেউ নন, বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তি রংধনু গ্রুপের বয়োজ্যেষ্ঠ চেয়ারম্যান মিস্টার অ্যাপোলো খান। নিউজ থেকে হতবিহ্বল ঈশানী। শিরোনামের মাথায় মাথায় উচিরেই ভেসে উঠছে আগের দিন রাতের সেই নেশাগ্রস্ত ব্যক্তির ঠ্যাপঠ্যাপে ফ্যাকাশে মুখাবয়ব। লোকটাকে দেখে বিদ্যুৎ স্পৃষ্টের মতোই আচানক ঝটকা খেলো মেয়েটা। আপনা আপনি ফাঁক হলো তার ওষ্ঠাধর। অজান্তেই মুখ ফুটে বেরিয়ে এলো কথার পারদ। আরে এটা তো কালকে সেই লোকটা। পেছন থেকে ভেসে আসা পুরুষালী বাক্য শ্রবণেন্দ্রিয় ভেদ করতেই থমকালো ঈশানী। ভাবনা থেকে বেরিয়ে এসে তড়িৎ বেগে ঘুরে তাকালো পেছনে, দেখলো পুরনো আটপৌরে সোফায় গা এলিয়ে জুৎসই আসনে নির্বিঘ্নে বসে আছে আগের দিনের সেই সুদর্শন যুবক। লোকটাকে দেখে আশ্চর্য না হয়ে উল্টো নিজের বেশভূষা লক্ষ্য করে ভরকালো ঈশানী। এলোমেলো চুল, জামা কাপড় সবকিছু আপন হাতে ঠিকঠাক করার বৃথা প্রয়াস চালিয়ে অবাক স্বরে বলে উঠল, আপনি? ঈশানীর দুর্দশা অবলোকন করে ঠোঁট কামড়ে হাসি সংবরণ করলো মাহিন। অতঃপর ভ্রু নাচিয়ে হ্যাঁ জানালো অকপটে। না মানে আপনি আমাদের বাড়িতে? জোরপূর্বক হাসার প্রচেষ্টা করে ফের প্রশ্ন ছুড়ল ঈশানী। হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে প্রত্যুত্তর করলো মাহিন। আন্টি ডেকে পাঠিয়েছে। অকস্মাৎ থমকে গেল ঈশানী। সরল কপাল নিমেষে বেঁকে গেল ঈশানীর। ভেতরের অস্বস্তি দমিয়ে পূর্ণ মনোযোগ স্থির করলো লোকটার মুখশ্রীর পানে। তৎক্ষণাৎ হতচকিত হয়ে পড়ল দু নয়ন। ভেতর ভেতর তৈরি হওয়ার সন্দেহের বশবর্তী হয়ে অস্ফুটে বলে উঠল, আপনি মাহিন তাই না? মাহিন বেঞ্জামিন। বিপরীতে অপ্রস্তুত হাসল মাহিন। তীব্র সংকোচে উপর নিচ মাথা দুলিয়ে নিঃশব্দে হ্যাঁ জানালো শুধু। ঈশানীর আর কিছু বলার নেই। অসহনীয় যন্ত্রণারা ভর্তি গ্রাস করেছে ঈশানীকে। মস্তিষ্কে জাগ্রত করে তুলেছে লজ্জাজনক সেই বিষণ্ণ স্মৃতি। এই লোকটাই বাগদানের প্রারম্ভে বিয়ে না করেই অপয়া বানিয়ে চলে গেছিল ঈশানীকে। কেরিয়ারের এতই তাড়া ছিল যে হবু বইয়ের মুখটা পর্যন্ত দেখার সময় হয়ে ওঠেনি মাহিনের। তাহলে এখন হঠাৎ এভাবেই কেন মুখোমুখি হলো সে? ঈশানীর তো কিছু বলার নেই তাকে, আর না আছে কোনো অভিযোগ। পিংপত নীরবতায় কেটে গেল কিয়ৎক্ষণ। মাহিন এখনও নিশ্চুপ। তীব্র অপরাধ বোধ নৈঃশব্দে করে করে খাচ্ছে মাহিনকে। মুহূর্তটা অস্বস্তিদায়ক। সহসা ঈশানী আর দাঁড়ালো না। কেন যেন এভাবে মাহিনের সামনে দাঁড়িয়ে থাকতে নিজেকে ভীষণ ছোট অনুভব হচ্ছে ঈশানীর। ফলস্বরূপ বিনা বাক্যে সিঁড়ি অভিমুখে পা বাড়ায় ঈশানী। তৎক্ষণাৎ ঈশানীর পিছু ডাকে মাহিন। কণ্ঠে একরাশ জড়তা টেনে বলে ওঠে, আমরা কি একটু একান্তে কথা বলতে পারি? এসে নেই, খুব বেশি না, অল্প কিছু সময় চাইছি। ঈশানী জানে না আদতে কি বলতে চায় মাহিন। নিজের মূল্যবান সময় নষ্ট করে মাহিনের অহেতুক কথা শোনার খুব একটা ইচ্ছে নেই ঈশানীর। তাও ভদ্রতার খাতিরে না করার অপশন খুঁজে পেল না মেয়েটা। বিস্তার বেলাভূমি ধরে নিরিবিলি হাঁটছে ঈশানী। ঈশানীর সঙ্গে পায়ে পা মিলিয়ে একটু একটু করে এগুচ্ছে মাহিন। ঢেউয়ের গর্জনে মুখরিত চারিপাশ। শঙ্খচিলের কিচিরমিচির শব্দে স্তম্ভিত কর্ণকুহর। আনমোনা মেয়েটাকে খানিক বাদে বাদে আর চোখে পরক করছে মাহিন। সুতির টপস আর লং স্কার্টের সাথে ফ্রেঞ্চ বেনুনিটা মানিয়েছে বেশ। বলা বাহুল্য রুশো কন্যাদের মতোই গোলাপি আভায় আবিষ্ট ঈশানীর গমরঙা পেলব ত্বক। প্রথমে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মাহিন। পরবর্তীতে আফসোসের তরঙ্গোচ্ছ্বাস খেলে গেল মাহিনের মানস পরচুরে। ব্যতিগ্রস্ত হয়ে মনে মনে ভাবতে লাগলো, কি করলাম আমি এটা? কেন সেদিন একবারের মতো মামুনির কথা মতো মেয়েটার ছবি দেখলাম না? তাহলে কি আজ এই এত আফসোস হতো? হতো না বোধহয়, কারণ সেদিন এক নজরের জন্য একটু মুখটা দেখলে ভবিষ্যৎ আজ পাল্টে যেত। পাহাড় সম অপরাধ বোধে গ্লানিতে ডুবে যেতে হতো না আমায়।
এই পুষ্পরেণুর মতো নীল নয়না হতো আমার, একান্তই আমার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।